সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। Because I'm a perfect physical specimen and I'm very young. President Trump is terrified. কে হাসবেন শেষ হাসি তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রেসিডেন্ট নির্বাচন কাল। হাতি গাধায় হবে হাড্ডাহাড্ডি লড়াই। 15 কোটির মধ্যে রেকর্ড 9 কোটি আগাম ভোট। ষড়যন্ত্র সফল না হলেই সমালোচনা মুখর হয় একটি শ্রেণী। মন্ত্রিপরিষদ সভায় প্রধানমন্ত্রী বললেন, সংঘাত সৃষ্টিকারীদের দমন বাক স্বাধীনতা হরণ নয়। ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে গেলেও সাড়া নেই স্বাস্থ্য অধিদপ্তরের। নিজেদের আঙিনাতেই মশার লার্ভা। মহাপরিচালকের দোহাই দিয়ে মুখ খুলছেন না কেউ। এবং কাগজ সংকটে 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা। বিতরণে অব্যবস্থাপনার শঙ্কা, পাওয়া যায়নি অনেক বইয়ের পাণ্ডুলিপিও। এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, প্রথমে শিশু দুইটিকে কিন্তু ইসলামী ব্যাংক হাসপাতালে মুগদায় নেওয়া হয়েছিল। এরপরেই তারা যখন বলেছিলেন যে বাচ্চা দুটি অপরিপক্কভাবে জন্ম নিয়েছে, বাচ্চাটির বয়স যেটি দেখানো হয়েছে যে 5 মাস 17 দিন, সেই কারণে সেই হাসপাতালে উন্নত চিকিৎসা নেই, সেই কারণেই ঢাকা শিশু হাসপাতালে ট্রান্সফার করা হয়। তো এই হাসপাতালে বেলা 11টার দিকে বাবা নিয়ে আসেন, কিন্তু এই হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছিলেন যে এই হাসপাতালে সিট খালি, শুরুতে বলেছিলেন সিট খালি নেই, এরপরে বলেছিলেন যে ভর্তি করা যাবে, তবে প্রথমে প্রতিদিন গুনতে হবে 5,000 টাকা। এরপরে কিন্তু বাবা চলে যান বঙ্গবন্ধুতে। সেই বিষয়টি এরই মধ্যে কি হয়েছে বঙ্গবন্ধু হাসপাতালে সেটি আপনারা জেনেছেন। তবে এই হাসপাতালে এই অভিযোগের বিষয়ে জানতে চেয়েছিলাম বেশ কয়েকজন কর্মকর্তার সাথে, কিন্তু অনেকেই আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে চাননি এবং অনেকেই এই হাসপাতাল থেকে এরই মধ্যে চলে গেছেন। তবে এই হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকালকে এই বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি হাইকোর্ট যে আদেশ দিয়েছেন কারো গাফিলতি আছে কিনা, কোন প্রেক্ষাপটে রোগী ভর্তি করা হয়নি সেই বিষয়টি তারা কালকে নির্ধারণ করবেন। এই হচ্ছে ঢাকা শিশু হাসপাতালের বক্তব্য। আর বঙ্গবন্ধু হাসপাতালের বক্তব্য আমরা এখনও পর্যন্ত পাইনি, যদিও অনানুষ্ঠানিকভাবে সেই হাসপাতালের একজন চিকিৎসক বা কর্মকর্তা জানিয়েছেন তারাও কালকে এই বিষয়টা নিয়ে, যেহেতু গণমাধ্যমে এরই মধ্যে প্রকাশিত হয়েছে, তারাও কালকে এই বিষয়টি নিয়ে তদন্ত করে দেখবেন যে কারো গাফিলতি ছিল কিনা, কেন ভর্তি করা হয়নি বা কেন ভর্তিতে বিলম্ব করা হয়েছে সেই বিষয়টি দেখবেন। যদিও আদালতের বেঁধে দেওয়া সময় হচ্ছে 48 ঘন্টা, সেই 48 ঘন্টার মধ্যে এই ঢাকা শিশু হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা, এই 3 হাসপাতালকেই জবাব দিতে বলা হয়েছে। আর এটিকে বলা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে বিরল যে কোনো বাবা তার যমজ 2 সন্তানের মরদেহ কবরস্থ না করে সরাসরি বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ঘটনা বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসেই বিরল বলে মনে করছেন অনেকে। তো এই ছিল ঢাকা শিশু হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। হাফসা, ঢাকা শিশু হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে চিকিৎসা বা ওষুধের অভাবে রোগী মৃত্যুর ঘটনা বিরল। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, করোনা থেকে বাঁচতে শীতকালে যে কোনো সামাজিক অনুষ্ঠান সীমিত রাখতে হবে। আমাদের কোথাও বাংলাদেশে কেউ বলতে পারবে না যে ওষুধের অভাব হচ্ছে বা চিকিৎসার অভাব হচ্ছে। চিকিৎসার অভাবে মানুষ মৃত্যুবরণ করছে, এই ধরনের ঘটনা আমাদের দেশে খুব বিরল। আমরা প্রত্যেকটি লোককে হাসপাতালে জায়গা দিতে পেরেছি, চিকিৎসা দিতে পেরেছি। সামনে যে শীতের মৌসুমে আমাদেরকে বেশি সজাগ হতে হবে। আমাদের বিয়ে শাদী হয় সেটা একটু সীমিত হইতে হবে। ধর্মীয় অনুষ্ঠান যেটা হয়, ওয়াজ মাহফিল, তারপরে পূজা হলো, এগুলোতে সীমিত হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ ও সমাজ নিয়ে যখন ষড়যন্ত্র সফল হয় না তখনই একটি শ্রেণী সমালোচনায় মুখর হয়। বাংলাদেশের কোনো অগ্রগতি এই শ্রেণীর পছন্দ হয় না বলেও মন্তব্য করেন তিনি।
সকালে মন্ত্রিসভার বৈঠকে অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনার দ্বিতীয় ওয়েভ রোধে নো মাস্ক নো সার্ভিস জোরদার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকাল 10:30টায় গণভবন থেকে মন্ত্রিসভার বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী। সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় অংশ নেন আইন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রীসহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। এ সময় অকারণে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের সমালোচনা করেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যেখানে একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য যারা সংঘাত সৃষ্টি করার জন্য বক্তব্য দেবে আর তাদের ধরলে পরে ওটা বাক স্বাধীনতা হরণ করা, এটা তো হয় না। কিন্তু আছে একটা শ্রেণী তো আছে যাদের এই ধরনের সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা একটা গভর্নমেন্টকে ক্ষতিগ্রস্ত করা বা মানুষের জীবন নিয়ে তাদের চিন্তা নাই, চিন্তাটা ওখানে, তাদের তো অন্য একটা উদ্দেশ্য থাকে। যে ষড়যন্ত্রটা থাকে, যেটা যখন সফল করতে পারে না তখনই সমালোচনা মুখর হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনার দ্বিতীয় স্রোত রোধে বেশ কিছু পদক্ষেপের কথা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা যেভাবে আছি সেটা কমফোর্টেবল, কিন্তু এটার আপনার কোনো সন্তুষ্টি নেওয়ার কোনো কারণ নাই। সবাইকে কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে নো মাস্ক নো সার্ভিস, এটাকে একদম ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। বৈঠকে 2021 সালে সাধারণ ও নির্বাহী ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। এটাকে এনশিওর করতে হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। যাতে কেউ কোথাও না আসে। সন্ধ্যার সময় আরও থাকছে। করোনায় দেশে আটকা পড়া মালয়েশিয়া প্রবাসীদের কর্মস্থলে ফেরার দাবিতে অবস্থান কর্মসূচি, হস্তক্ষেপ চান সরকারের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। রাত পোহালেই যুক্তরাষ্ট্রের নির্বাচন। কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন? শেষ মুহূর্তে চলছে তারই চুলচেরা বিশ্লেষণ। লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বোঝা যাচ্ছে রিপাবলিকান ও ডেমোক্রেট দুই প্রার্থীর নির্ঘুম প্রচারণায়। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সবার এখন একটাই প্রশ্ন, কে হচ্ছেন হোয়াইট হাউসের বাসিন্দা, ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন? দুই প্রার্থী থেকে শুরু করে দুই দলের সমর্থকরাও আছেন স্নায়ু চাপে। রোববার নর্থ ক্যারোলাইনা ও মিশিগান সহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে প্রচারণায় অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী রাতে বিজয় ঘোষণার পরিকল্পনা তার নেই। যদিও এর আগে তিনি বলেছিলেন বাইডেন থেকে এগিয়ে থাকলেই তিনি বিজয় ঘোষণা করবেন, আর নির্বাচনের পর ব্যালট গণনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। I think it's a terrible thing when ballots can be collected after an election. I think it's a terrible thing when people or states are allowed to tabulate ballots for a long period of time after the election is over, because it can only lead to one thing, and that's very bad. এদিন নিজ জন্মস্থান পেনসিলভেনিয়ায় প্রচারণা চালিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। টেক্সাসে তার সমর্থকদের রিপাবলিকানরা নাজেহাল করায় তাদের উৎসাহিত করে ট্রাম্পের টুইটের কড়া সমালোচনা করেন বাইডেন। President Trump is terrified of what will happen in Pennsylvania. He knows the people of Pennsylvania get to have their say. If you have your say, he doesn't stand a chance. শনিবার ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় টেক্সাসের হাইওয়েতে ট্রাম্পের পতাকাবাহী অনেকগুলো গাড়ি বাইডেনের সাইনযুক্ত একটি বাসকে ঘিরে রেখে নাজেহাল করে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের এই ঘটনার তদন্ত করছে গোয়েন্দা সংস্থা FBI। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। এদিকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আগাম ভোট পড়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ইউএস ইলেকশনস প্রজেক্টের হিসাব মতে গেল শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে 9,16,00,000-এরও বেশি আগাম ভোট পড়েছে। দেশটিতে মোট নিবন্ধিত ভোটার প্রায় 15,30,00,000। সেই অনুযায়ী শনিবার পর্যন্ত নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় 60% এরই মধ্যে ভোট দিয়ে ফেলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে আগাম ভোট দেওয়ার হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। করোনা পরিস্থিতিকেই এর প্রধান কারণ মনে করা হচ্ছে।
We have to earn our democracy. করোনার কারণে বাইডেন ও তার প্রচার শিবির শুরু থেকেই আগাম ও ডাকযোগে ভোটের পরিসর বাড়ানোর দাবি জানায়। অঙ্গরাজ্যগুলো এতে সাড়াও দেয়। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রকার প্রমাণ ছাড়াই আগাম ও ডাকযোগে ভোট জালিয়াতির আশঙ্কা প্রকাশ করেন। করোনা সতর্কতার কারণে ওয়াশিংটন ডিসিতে সমাবেশের উপর নিষেধাজ্ঞা থাকলেও ট্রাম্প প্রচার শিবির থেকে ওয়াশিংটন ডিসিতে তার সমর্থকদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। ভোটারদের মন জয় করে শেষ পর্যন্ত কে হাসবেন শেষ হাসি তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ববাসী। লস্কর আল মামুন, সময় সংবাদ, হলিউড, ক্যালিফোর্নিয়া। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 25 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1736 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,10,988 জন। দেশে একই দিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 12,891 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 23,61,702 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,736 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,10,988 জন। 24 ঘন্টায় মারা গেলেন 25 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,966 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,961 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,27,901 জন। ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে গেলেও স্বাস্থ্য অধিদপ্তরের তেমন কর্মকাণ্ড চোখে পড়ছে না, বরং অধিদপ্তরের আঙিনাতেই মিলছে মশার লার্ভা। অথচ মহাপরিচালকের দোহাই দিয়ে এ নিয়ে মুখ খুলছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে এডিস নিয়ন্ত্রণে 10 দিনের বিশেষ অভিযান শুরু করেছে ডিএনসিসি। আবারও যেন গত বছরের পুনরাবৃত্তি। এডিস নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ অভিযানের শুরুতেই মিলল এমন চিত্র। আমি এসে একবার পরিষ্কার করছি, তারপর আমি ভাবছি যে কিছুদিন পর আবার পরিষ্কার করব। এটা আমাদের দায়িত্ব, আমরা এখানে থাকি, আমরা তো এই যে রেগুলারই আমার বাড়িঘর ধোয়া মোছা করাই। ডিএনসিসির এই অভিযান চলবে 10 দিন। তবে একসঙ্গে কাজ করার কথা থাকলেও এই কার্যক্রমে চোখে পড়েনি স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচির কোনো সংশ্লিষ্টতা। টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটা মিলেই একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, এই জন্য এটা বাড়ছে। আমরা 10 দিন ব্যাপী একটা চিরুনি অভিযান পরিচালনা করছি। পরিসংখ্যান বলছে চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা 642। শঙ্কার জায়গা হলো অক্টোবরেই রোগী মিলেছে 163 জন আর নভেম্বরের প্রথম দিনে 15 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু পরিকল্পনা কিংবা কি করছেন তারা এ নিয়ে কোনো ধরনের কোনো তথ্যই দিতে পারেনি অধিদপ্তরের কন্ট্রোল রুম। বরং তারা মহাপরিচালকের দোহাই দিয়ে বলছেন মহাপরিচালকের নির্দেশ ছাড়া কোনো ধরনের কোনো কথা বলা যাবে না। অথচ এই মূল ভবনের সামনেই এখানে দেখতে পাচ্ছেন পরিত্যক্ত একটি কমোড রয়েছে। এই কমোডের মধ্যে একরকম কিলবিল করছে এডিসের লার্ভা। একটু দূরে প্রধান ফটক দিয়ে ঢুকতেই পরিত্যক্ত টায়ারে মিলল আরও লার্ভার দেখা। এমন পরিস্থিতিতে অধিদপ্তরের ভূমিকার সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের এত কনজারভেটিভ হওয়ার কোনো যুক্তি নেই। কি হয়েছে, সরকার কি ব্যবস্থা নিচ্ছে এবং জনগণের কি দায়িত্ব, এই তিনটা বিষয় যদি জানাই আমি মনে করি রোগ নিয়ন্ত্রণে সেটা সহায়ক হবে। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান অল সোলস ডেতে নিরাপদ জীবনের প্রার্থনায় মোমবাতি প্রজ্বলন, মূল্যবোধ বজায় রাখার আহ্বান। একদিকে কাগজ সংকট, অন্যদিকে পাণ্ডুলিপি না দেয়া, মাঝখানে হাতে আছে 2 মাসেরও কম। সব মিলিয়ে এবার 1 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া নিয়ে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা। মুদ্রণ শিল্প সমিতি বলছে এখনই সংকট দূর না করলে বই বিতরণ নিয়ে এবার রেকর্ড পরিমাণ অব্যবস্থাপনার শঙ্কা রয়েছে। তবে এত কিছুর পরও পাঠ্যপুস্তক বোর্ড বলছে সময় মতোই সবাই বই পাবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। অলস পড়ে আছে লাইন ধরে সাজানো বিশাল আকৃতির মেশিনগুলো। কাজ না থাকায় সেই মেশিনারিজের পাশে শুয়ে বসে সময় কাটাচ্ছে ছাপাখানার শ্রমিকরা। রাজধানীর পার্শ্ববর্তী ডেমরার মাতুয়াইলে বেশিরভাগ সরকারি পাঠ্য বই ছাপাখানার চিত্র এখন এমনই। 2-1টি প্রেসে বই ছাপানো ও বাধাইয়ের কাজ চললেও তা যৎসামান্য।
শ্রমিক কর্মকর্তা ও মালিকরা বলছেন অগ্রিম টাকা নিয়েও পেপার মিলগুলো চাহিদা ও চুক্তি অনুযায়ী কাগজ না দেয়ায় তারা বই প্রিন্ট দিতে পারছেন না। অন্যান্য বছর রাত দিন 24 ঘন্টা কাজ করি, এবার আপনার 5টার মধ্যে আপনার বন্ধ হয়ে যায় কাগজ নাই। 4টা তো চলেই না, 2টা মেশিন চলে, এই 2টা মেশিনও বন্ধ করে দিতে হবে, কাগজ নাই। অন্যান্য বছরের তুলনায় 3 ভাগের 1 ভাগ কাজও এখনো সম্পন্ন হয়নি বলেও জানান তারা। নভেম্বরের শুরুর দিক দিয়ে আমরা 50% প্লাস বই ডেলিভারি উপজেলায় পর্যায়ে দিয়ে দিই। এই বছর আমরা দিছি হয়তো 10%। মুদ্রণ শিল্প সমিতি বলছে পাঠ্যপুস্তক বোর্ড 12টি বইয়ের পাণ্ডুলিপি ও কয়েকটি বইয়ের কাভার পেপারে এখনও দেয়নি। সব মিলিয়ে এবার সময় মতো ঘরে ঘরে বই পৌঁছে দেওয়া অসম্ভব বলে জানায় তারা। প্রায় 80% কাজ 8 থেকে 10টা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে গেছে। এদের একজন ফেল করার অর্থ হলো একটা বিভাগ বই পাবে না। এখন পর্যন্ত আমরা মাধ্যমিক স্তরের 12টা বইয়ের পাণ্ডুলিপির সিডি পাই নাই। 4 কোটি কোমলমতি শিশু সময় মতো বই পাচ্ছে না। আমার ধারণা মতো সর্বকালের সর্ববৃহৎ সংকট দেখা দেবে। কাগজের সংকট দেখার দায়িত্ব তাদের নয় জানিয়ে পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান পাণ্ডুলিপি দেয়া না দেয়া নিয়ে 2 ধরনের বক্তব্য দিলেন। 11টি বইয়ের পরিমার্জন করছিলাম, কিছু কিছু জায়গায় পরিবর্তন আসছিল। তার মানে এটার দেরির কারণেই যে তার পুরো বই ছাপানো বন্ধ আছে তা কিন্তু নয়। 31শে ডিসেম্বর মধ্যে প্রাইমারি এবং মাধ্যমিক সকল স্তরের পাঠ্যপুস্তক আমরা উপজেলায় পৌঁছাইতে সক্ষম হব। এই চরম বাস্তবতায় কিভাবে আগামী 1 জানুয়ারি দেশের 4 কোটি শিক্ষার্থীরা হাতে হাতে নতুন বই পৌঁছে দেওয়ার কথা এখনো ভাবছেন এনসিটিভি চেয়ারম্যান, তার সঠিক কোনো পন্থা জানেন না তারাও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মাতুয়াইল, ঢাকা। দেশে ছুটিতে এসে করোনার কারণে আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীরা কর্মস্থলে ফেরার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সরকারের সহযোগিতা চেয়ে তারা বলেন, মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই কেবল দেশটিতে কাজে ফেরা সম্ভব। বাংলাদেশে ছুটিতে আসা বেশ কয়েকজন প্রবাসী শ্রমিক সোমবার সকাল থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। এ সময় উপস্থিত শ্রমিকরা তাদের ভিসা ও পাসপোর্টের ফটোকপি জমা দেন মন্ত্রণালয়ে। প্রবাসীরা জানান, দীর্ঘদিন দেশে কর্মহীন অবস্থায় থেকে আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন তারা। সরকারে যদি কূটনৈতিকভাবে তারা প্রচেষ্টা করে বা আলোচনা করে তাইলে হয়তো আমরা যেতে পারবো। কারণ আমাদের এখন ওখানে যে তারা লকডাউন দিয়েছে, এই লকডাউনের ভিতরে অনেকেই বেশি স্টুডেন্ট গেছে, তারপরে আপনার প্রফেশনালগুলো গেছে, তারপরে আপনার সেকেন্ড হোমগুলো গেছে, কিন্তু আমরা যারা প্রবাসী তারা যেতে পারছি না। কেন? আমরা কি গরিব বলে আমাদের করোনা বহন করি? আমাদের 95% লোকেরই ওয়ার্কের পারমিট শেষ হয়ে গেছে, কারণ আমরা আসছিলাম 2 মাসের ছুটিতে। অলরেডি আমাদের হয়ে যাচ্ছে 9 মাসের উপরে হয়ে যাচ্ছে। এখন আমরা জানতে চাই আমরা কবে যাইতে পারবো। পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ বজায় রাখার পাশাপাশি ভ্রাতৃত্ব ধরে রাখার আহ্বান জানিয়ে চট্টগ্রামে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান অল সোলস ডে পালিত হয়েছে। বিকেলে রানী জপমালা গির্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। এরপর মোমবাতি জ্বালিয়ে আলোকিত করা হয় গির্জা সহ পুরো এলাকা। মূলত এদিন মৃত স্বজনদের আত্মার মঙ্গল কামনা করে মোমবাতি জ্বালানো হয় তাদের কবরে। একই সঙ্গে নিজেদের নিরাপদ জীবন কামনা করে হয় প্রার্থনা। বিশ্বজুড়ে 2 নভেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটি পালন করে থাকেন। যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে সেই না ফেরার দেশে, তারা যেন ঈশ্বরের কাছে একটি সুন্দর জায়গায় তারা বাস করতে পারে। মা বাবার আত্মার শান্তি চেয়েছি। পূজারীরা এসে তাদের কবরে ফুল দিচ্ছে, বাতি জ্বালাচ্ছে এবং তাদের সম্মানার্থে প্রার্থনা উৎসর্গ করছে যেন তাদের আত্মা চির স্বর্গসুখ লাভ করতে পারে। বিপ টেস্ট নয়, বিসিবি আয়োজিত আসন্ন টি-20 টুর্নামেন্টে ক্রিকেটারদের ফিটনেসের পরীক্ষা হবে ইয়ো টেস্টে। তারই ধারাবাহিকতায় প্রথম দিন ইয়ো টেস্টে ট্রায়াল দিলেন 7 ক্রিকেটার। মিরপুরে হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে তামিম ছাড়াও ছিলেন সৌম্য, মুমিনুল, তাইজুল, আলামিন ও আবু হায়দার রনি। ট্রেনিংয়ে ক্রিকেটারদের বেঞ্চমার্ক বেঁধে দেওয়া হয়েছিল 17 কিংবা 18। 7 ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ 22.1 নম্বর তুলে নিয়েছেন পেসার আলামিন। ট্রায়াল শুরু হলেও ক্রিকেটারদের আনুষ্ঠানিক ইয়ো টেস্টের দিনক্ষণ এখন চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে চলতি মাসে শুরু হওয়া টি-20 টুর্নামেন্টের সপ্তাহখানেক আগে চূড়ান্ত ইয়ো টেস্ট দেবেন ক্রিকেটাররা।
ফিটনেস টেস্টিং একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা রাখে খেলোয়াড়রা কোথায় আছে সেটা বোঝার জন্য, এবং এই টেস্টের মাধ্যমে আমরা অন্যান্য দেশের অথবা অন্যান্য ক্লাবের খেলোয়াড়দের সঙ্গেও আমরা একটা তুলনামূলক বিচারও করতে পারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ষড়যন্ত্র সফল না হলে সমালোচনা মুখর হয় একটি শ্রেণী। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বললেন, সংঘাত সৃষ্টিকারীদের দমন বাক স্বাধীনতা হরণ নয়। এবং ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে গেলেও সাড়া নেই স্বাস্থ্য অধিদপ্তরের। নিজেদের আঙিনাতেই মশার লার্ভা। মহাপরিচালকের দোহাই দিয়ে মুখ খুলছেন না কেউই। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়।